কিলার সেন্টার গত পর্বে আপনারা দেখেছেন কিভাবে প্রেমকে কারাগারে মেরে ফেলা হয়েছে, কিন্তু কে সেই খুনি সেটি আমরা আজকের এপিসোডে জানতে পারব, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। টকেন টাউনের সেই সন্ধ্যা এক অশুভ ছায়ার মতো এসেছিল, যখন ডোবা সূর্যের অন্ধকারে এক বিষাদ স্বাদ নিতে তৈরি ছিল। তখনই পুলিশ স্টেশন থেকে দুই গাড়ি তার দলবলের সাথে শহর থেকে বেরিয়ে গ্রামের বস্তির দিকে যায়, যার সাথে রাস্তায় একটি অ্যাম্বুলেন্স যোগ দেয়। গাড়ির গতি দেখে সবাই বুঝতে পেরে গিয়েছিল বড় কিছু হয়েছে। হালদিরাম, একটু ধীরে চলো। কিন্তু স্যার, সেখানে মার্ডার হয়েছে, আর একটি ছেলে সেই ঘরে মার্ডারের সাথেই আছে। তো এটা আমাদের জন্য নতুন কি? আমরা তো রোজ খুনি দেখি, তার চক্করে পড়ে আমরা মরবো নাকি? তুই ধীরে চালা। ইন্সপেক্টর কাবিরের কথা শুনে হালদিরাম গতি থামিয়ে দেয়, আর কিছুক্ষণের মধ্যেই সে শহরের শেষে থাকা গাড়ির কাছে পৌঁছায়, ফ্রেডির ঘরে। একপাশে যেখানে পুরো শহর নতুন বছরের প্রস্তুতি নিতে ব্যস্ত ছিল, সেখানে এই বাড়ি একটি অন্ধকারে ডুবেছিল, আর এর মধ্যে লাইট এমনভাবে অন অফ হচ্ছিল যেন পুরো ঘরের লাইট অফ করছে আবার অন করছে। ভেতরে হলরুমে অন অফ হওয়া লাইটের মধ্যে অনেকগুলো রক্ত দেখা যাচ্ছিল, যেটি একটি মহিলার লাশ থেকে পড়ছিল। তার মাথায় আঘাত এবং এক চোখে স্ক্রুড্রাইভার ছিল, আর অন্য চোখটি এমনভাবে তাকিয়েছিল যেন কাউকে ভয় দেখাচ্ছে। সেই লাশটি দেখে আরেকটি লোক কোনায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছিল, যে আর কেউ নয় বরং ফ্রেডি ছিল। 4 বছর পুরনো ফ্রেডি, যে তার মায়ের লাশের পাশে বসেছিল। এই ছেলে, কেন মেরেছিস একে? কি হয় তোর? বা ছিল, আমি মারিনি, ও মেরেছে। ফ্রেডির ইশারা একটি রুমের দিকে যাচ্ছিল, যেখানে পুলিশ একটি টাকার ব্যাগের সাথে রক্তে ঢাকা ফ্রেডির বাবাকে দেখতে পায়। এরপর পুলিশ লাশের সাথে সাথে তার খুনি স্বামীকেও নিয়ে যায়, আর ফ্রেডি সেখানেই ঘরের বাইরে বসে তার মাকে মনে করতে লাগে। তার মা যে দুনিয়ার একমাত্র এমন মানুষ ছিল যে ফ্রেডির কুৎসিত চেহারা নিয়ে কখনো মজা করেনি, তাকে শক্ত হওয়ার শক্তি দিয়েছে। ফ্রেডি যতই কুৎসিত হোক না কেন, তার মা তাকে রোজ রেডি করে বাইরে পাঠায়, কিন্তু তাও তার মানুষের খোঁটা শুনতে হয়। কিন্তু মায়ের কোলে মাথা রাখতেই সে সব কিছু ভুলে যেত। কিন্তু এখন তো আর কোনো কোলও নেই, কারণ সে ফ্রেডিকে তার বাবার হাত থেকে বাঁচাতে নিজেই মরে যায়। ফ্রেডির বাবা তার কুৎসিত ছেলেকে ঘর থেকে বের করে দিতে চাইত, কিন্তু তার মা তাকে আটকাচ্ছিল। এর মাঝে ঝগড়া এত দূর চলে যায় যে তার বাবা তার মাকেই মেরে ফেলে, তাও ফ্রেডির সামনে। এসব কিছু ভাবতে ভাবতে ফ্রেডি সেখানেই ঘরের বাইরে বসেছিল, আর কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে যখন ফ্রেডি চোখ খুলে, তখন সামনে হালকা বৃষ্টি হচ্ছিল, আর এখনও আকাশে কালো মেঘ চেয়েছিল, যেন নতুন সকাল আসতেই চাইছে না। সে যেই উঠে বসে, জোরে তার পিঠে একটি লাথি পড়ে, আর সে মাটিতে পড়ে যায়। সামনে দেখে তার বাবা দাঁড়িয়ে। তোমাকে পুলিশ ছেড়ে দিল কি করে? তো তোর কি মনে হয়েছে আমি লকআপে চলে যাব? আর কালুটে, তোর নামে এই সম্পত্তি না থাকলে আমি তোকে কবেই মেরে ফেলতাম। না জানি আমার ভাগ্যে তুই কোথা থেকে চলে এসেছিস শালা। চল যা, মোড় থেকে এক বোতল রাম নিয়ে আয়, আর শোন, দেরি হলে পিঠের চামড়া তুলে ফেলবো তোর। ফ্রেডি কাঁদতে কাঁদতে টাকা উঠায় আর রাস্তা দিয়ে দৌড়াতে থাকে। এটা ভাবে না যে সে কোথায় যাচ্ছে। তখনই সামনের থেকে একটি গাড়ি চলে আসে, আর তার সাথে ধাক্কা লাগে। যখন তার চোখ খুলে, তখন সে নিজেকে একটি ঘরে আবিষ্কার করে। এ আমি কোথায়? আর আমার কাপড় কি পাল্টালো? তখনই রুমের বাইরে থেকে একটি মিষ্টি শব্দ আসে। সরি, আমি পাল্টে দিয়েছি, সম্পূর্ণ ভেজা ছিল, আমি শুকাতে দিয়েছি, এক্ষুনি নিয়ে আসছি। কিন্তু ভাগ্য ভালো, তোমার কোনো ক্ষতি হয়নি। কিন্তু তুমি কে? ফ্রেডির এই প্রশ্নে সেই মেয়ে রুমে আসে। আমি তোমার জীবন বাঁচিয়েছি, নাম হচ্ছে কারিশমা। আর রাস্তায় কেউ এভাবে দৌড়ায়? ফ্রেডি তাকে দেখেই তার মধ্যে হারিয়ে যায়।
শুধু তার সৌন্দর্যের জন্য নয়, বরং তার এই কুৎসিত চেহারা দেখে যে কেউ তাকে মৃত্যুর জন্য ফেলে যেত। কিন্তু কারিশমা তাকে ঘরে নিয়ে আসে যেন তার কিছু না হয়, আর সে এখনও তার সাথে ভালো ব্যবহার করছে। এরকম তো আজ পর্যন্ত শুধু তার মাই তার সাথে করত। মায়ের কথা মনে পড়তে ফ্রেডি আবার দুঃখী হয়ে যায়। তখনই, কি হয়েছে তোমার? মন খারাপ হয়ে গেছে কেন? আমার মা, এই বলে ফ্রেডি তার পুরো ঘটনা খুলে বলে, যার পর কারিশমা তাকে জড়িয়ে ধরে। সে ফ্রেডির সমবয়সী ছিল না, কিন্তু তাও তার জড়িয়ে ধরাতে ফ্রেডির এমন মনে হচ্ছিল যেন আপন কেউ, মনের এত নিকটে যে তাকে ভালোবেসে জড়িয়ে ধরেছে। সেজন্য সে নিজেকে আটকাতে পারে না, আর কারিশমার চোখের দিকে তাকিয়ে তার ঠোঁটের রস পান করতেই যাবে, তখনই তার মোবাইলের রিং বেজে ওঠে, আর কারিশমাও হেসে ফোন ধরে। হ্যাঁ কবির, বলো। কারিশমা, তুমি এখনো যাওনি? অনেক বড় ডিল এটি, প্লিজ তাদের খুশি করেই এসো। হ্যাঁ কবির, খেয়াল রাখবো। এই বলে কারিশমার চোখ লজ্জায় নিচু হয়ে যায়, আর সে ফ্রেডিকে বলে, আচ্ছা আমার এখন যেতে হবে, তুমি চলো, আমি তোমাকে রাস্তায় ছেড়ে দিয়ে আসি। ফ্রেডিও তার সাথে চলে যায়, আর গাড়ি প্রেমের বাংলোর সামনে চলে যায়। কারিশমা তাকে রাস্তায় নামিয়ে নিজে বাংলোর মধ্যে চলে যায়। ফ্রেডি তার মাকে হয়তো হারিয়েছে, কিন্তু এখন সে এমন কাউকে পেয়েছে যে তার চেহারাকে নয়, তার মনকে ভালোবাসে। সে সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেমের বাংলো দেখতে লাগে। তখনই সড়কের অন্য দিক থেকে একটি বড় ট্রাক হর্ন দিতে দিতে আসছিল। ফ্রেডি চেয়েও সেখান থেকে সরতে পারছিল না। ট্রাক যত তার কাছাকাছি আসছিল ততই তার ভয় বাড়ছিল। সে অনেক চেষ্টা করে সেখান থেকে সরে যেতে লাগে, কিন্তু সরতে পারে না। আর ট্রাকের সাথে তার একটি জোরে ধাক্কা লাগে, আর সে চিৎকার দিয়ে বিছানা থেকে উঠে। আর তার পরনে স্যান্টার জামা, পাশে মুখোশ, আর বিছানার নিচে কুড়াল পড়েছিল। তখনই তার সামনে কারিশমার আত্মা চলে আসে। তুমি আবার চলে এসেছো? আর কোথায় গায়েব হয়ে চলে যাও? কেন ছেড়ে যাও আমাকে সেই সময়, যেই সময় তোমাকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন? দেখো তোমার জন্য আমি কি হয়ে গিয়েছি, একজন খুনি যে তোমার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে। কিন্তু আমি তো তোমাকে বলিনি ফ্রেডি তুমি আমার মৃত্যুর প্রতিশোধ নাও। আর তুমি প্রেমকে মারলেও আমার আসল খুনি তো তার বাবা, তার কাছে তো পৌঁছাতে পারবে না। কেন পারবো না? আমি ওই প্রেমের বাবাকেও হত্যা করব যে তোমার এই অবস্থা করেছে। কারিশমা দেখো, আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিবই। কারিশমা, কারিশমা, কারিশমা। ফ্রেডিকে এভাবে চিৎকার করতে দেখে তার বাবা রুমে চলে আসে। এরপর, আরে কাল্লুটে, সকাল সকাল কারিশমা বলে চিৎকার করলে কাপড় পাবি না, চুপ থাক, শান্তিতে নিউজও দেখতে দেয় না শালা। বাবার যাওয়ার পর ফ্রেডিও রুমে উকি দিয়ে খবর দেখতে যায় কোন নিউজটা চলছে। আরেকটি ব্রেকিং নিউজ এসেছে। টপ অ্যান্ড টাউন শহরে গত রাতে শরীর হিম করার মতো খবর সামনে চলে এসেছে। সেখানে পুলিশ স্টেশনের মধ্যেই কমিশনারের ছেলের হত্যা হয়। থানার ইনচার্জ কাবিরের মতে এর পেছনে কোনো স্যান্টার হাত রয়েছে, আর কারিশমার মতে কাবির তার ছেলের পিছনে পড়েছিল, আর সেই তাকে মেরে ফেলেছে। এখন তার কোনো খোঁজ নেই, যদিও পুলিশ তাকে সাসপেন্ড করে পলাতক দাবি করেছে, আর তার কালো বাজারির খবর বের করার কাজ চলছে। এই নিউজ দেখে ফ্রেডির মুখে হাসি ফুটে ওঠে যে এখন তার কোনো ভয় নেই, কারণ পুলিশ কাবিরের পিছনে লেগেছে। কিন্তু এই নিউজে ফ্রেডির বাবার ঘাম ছুটে গিয়েছে, তার অস্বস্তি হতে লাগে। তখনই তার মনে হয় তার পিছনে কেউ আছে, আর যেই সে পিছনে ঘুরে, ফ্রেডি তার মাস্ক পরে তার কুড়াল উঠিয়ে বলে, জিঙ্গল বেল ড্যাড। অন্যদিকে কাবির যে কোনোভাবে তার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নিতে চাচ্ছিল, কিন্তু তার সামনে শত্রু তার থেকে অনেক বড় ছিল। কাবির শুধু একজন ইন্সপেক্টর, আর সে একজন কমিশনার। তার উপর এখন তার কাছে পুলিশের পাওয়ারও ছিল না। তাই এখন সে তার টাকার ব্যবহার করতে শুরু করে। সে শহরের সকল গুন্ডার কাছে টাকার বিনিময়ে সাপোর্ট চাইতে লাগে, আর হালদিরামের কাছ থেকে ডিপার্টমেন্টের ভেতরে তথ্য নিতে লাগে যে কমিশনার কখন কার সাথে কোথায় আছে। প্রায় 1 মাসের পর্যবেক্ষণের পরে জানতে পারে কমিশনারের ফুর্তির ইচ্ছে আবারও জাগ্রত হয়েছে, আর আজ রাতে সে তার বাংলোতে একদম একা থাকবে। শুধু 2-4টা গার্ড থাকবে যারা গেটে থাকবে।
হালদিরামের কাছ থেকে এই খবরটা পেয়ে কাবির বলে, শোন হালদিরাম, আজ আমি আমার প্রতিশোধ নিয়েই ছাড়ব। শুধু তুই আমাকে ভেতরে যেতে সাহায্য করবি। আজ আমি স্যান্টার জামা পরে আসব, বুঝেছিস? স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আমি ফুল সাপোর্ট দিব, আপনি শুধু চলে আসবেন। কাবিরের এই কথার পর রাত প্রায় 10টা বাজে। হালদিরাম সহ আরও 3 জন গার্ড দরজায় পাহারা দিচ্ছিল। তখনই হালদিরাম একটি স্যান্টাকে আসতে দেখে, যার মানে ছিল কাবির। আর হালদিরাম চিৎকার দিয়ে বলে, আরে বোকার দলেরা, সবাই কি সামনের দরজাতেই পাহারা দিবে? পিছনের দরজা দিয়ে যদি কেউ চলে আসে তখন কি করবে? যাও, তোমরা দুজন পিছনে রাউন্ড মেরে আসো। আর ভাই চমনপ্রাস, 2 নং গেট লক হয়েছে কিনা দেখে আসো তো। সেই সকল গার্ড সেখান থেকে চলে যায়। হালদিরাম গেট খুলে দেয় আর বলে, জান স্যার, শেষ করে দিন শালাকে, আর নিয়ে নিন ভাবির প্রতিশোধ। হালদিরামের বলতেই স্যান্টা ভিতরে চলে যায়। আর পরের মুহূর্তেই 2 জন মেয়ে চিৎকার দিয়ে অর্ধনগ্ন অবস্থায় বাংলোর বাইরে চলে আসে আর দৌড় দিতে লাগে। হালদিরাম তাদের আটকে দেয়। তখনই সেখানে একটি গাড়ি এসে থামে, আর এর মধ্যে থেকে একটি স্যান্টা বেরিয়ে আসে আর মাস্ক খুলে বলে, কি হয়েছে হালদিরাম? এই মেয়েরা এভাবে পালালো কেন? কাবির স্যার, আপনি বাইরে? তাহলে সেই স্যান্টা কে ছিল? আরে সেই হবে যে প্রেমকে মেরেছে। যাও, ধরো তাকে। কাবিরের কথা শুনে সবাই বাংলোর মধ্যে দৌড় দেয়। সেখানে কমিশনারের বেহাল লাশ পড়েছিল। সেই কিলার স্যান্টা তাকে 3টি আঘাত করেছে, 2টি হাতে আর 3য়টি তার প্রাইভেট পার্টে, যেন কারও ইজ্জতে হাত দেওয়ার পূর্বে তার আত্মাও কেঁপে ওঠে। তখনই কাবিরের নজর যায় তার মাথার কাছে, যেখানে স্যান্টার একটি ছোট মূর্তি ছিল আর একটি টেপ রেকর্ডার। কাবির, আমি কিলার স্যান্টা। কোন মুখে তুই কারিশমার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছিস? আরে তোর নিজ কাজের জন্যই তো তার জীবন চলে গিয়েছে। কোনো ব্যাপার না, আমি নিয়েই নিয়েছি তার প্রতিশোধ। এখন তোর পালা। কিলার স্যান্টার কথা শুনে কাবির ভয় পেয়ে যায়, আর সে ভয়ে সোজা তার গাড়িতে গিয়ে বসে পড়ে। কিন্তু যেই সে গাড়ি চালানো শুরু করে, পিছন থেকে কেউ তার মাথায় বন্দুক ধরে। চুপচাপ গাড়ি চালাতে থাক, নয়তো তুই আজ শেষ। কাবির বেয়ার মিররে দেখতে পায় এটি সেই স্যান্টা। কিলার স্যান্টা, শোন, এই পিস্তল ধরার জন্য অনেক চড়া দাম দিতে হবে। কাবির এইটুকুই বলেছিল, আর ফ্রেডি জানালায় গুলি চালিয়ে দেয় আর পুরো কাজ ভেঙে যায়, যার পর কাবির চুপ হয়ে যায়। এরপর কিলার স্যান্টা তার মাস্ক খুলে ফেলে। তখন কাবির দেখতে পায় এটি ফ্রেডি। এর মানে তার সন্দেহ সত্যি ছিল। তখন তার পাশে সেই মহিলাকেও দেখে, যাকে সে সবসময় স্বপ্নে দেখত। তখন ফ্রেডি তার দিকে তাকিয়ে কাবিরকে জিজ্ঞাসা করে, বল, কেন ছেড়ে দিয়েছিলি আমার মায়ের হত্যাকারীকে? হ্যাঁ, আসলে কেন কাবির ফ্রেডির মায়ের হত্যাকারীকে ছেড়ে দিয়েছিল? কেন তার বাবা তার নিজ স্ত্রীকে খুন করেছিল? এখন কি ফ্রেডিও ইন্সপেক্টর কাবিরকে মেরে ফেলবে, নাকি পুলিশ ফোর্সের কাছে আত্মসমর্পণ করবে? এই সব জানবেন কিলার সেন্টার শেষ এপিসোডে। জিঙ্গল বেল, জিঙ্গল বেল, জিঙ্গল অল দ্য ওয়েল। বন্ধু, আপনার যদি আমাদের গল্প ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি রেগুলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনার কাছেও যদি এমন ভয়ানক গল্প থাকে তাহলে এক্ষুনি পাঠিয়ে দিন আমাদের মেইল অ্যাড্রেসে।